কয়েক হাজার বছর আগে এর উপরই একটা এক্সপেরিমেন্ট করার জন্যে মুনি উদ্দালক আরুণী ছেলে শ্বেতকেতুকেই গিনিপিগ করেছেন খাদ্য গ্রহণ না করলে মানুষ বেঁচে থাকতে পারে কিনা এবং তার মন এবং স্মৃতি সেগুলো কাজ করে কিনা। কোনো দম্পতি যদি চান এমন পুত্র জন্ম নিক যে খুব নামকরা পণ্ডিত হবে, তাহলে তাকে মাংস দিয়ে রান্না ঘি ভাত খেতে হবে। প্রতিদিন তার 120টা করে পান লাগতো এবং 20খানা করে সুপুরি লাগতো। এত পান খেতেন তিনি। যে খাবার দাবারগুলো আমরা খাই তার একেবারে সূচনাতে সেই খাবারগুলো কেমন ছিল, কোথা থেকে এলো, এটা নিয়ে অনেক সময় কিন্তু আমাদের দেখবেন খাবার টেবিলে ভাবতে থাকি। আজকে সেই রহস্য ভেদ করব। নমস্কার। দেখুন, বেঁচে থাকতে মানুষের খাদ্য গ্রহণ প্রয়োজন, এটা তো সবাই জানি এবং এটা চিরকালীন। এটা আজকের নয়, যবে থেকে জীব সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই কিন্তু আহারেরও প্রয়োজন হয়েছে। সে যখন যেমন আহার পাওয়া গেছে তেমন খাবারই মানুষ গ্রহণ করেছে। যখন কাঁচা মাংস পাওয়া যেত তখন কাঁচা মাংসই খেয়েছে, আবার যখন এখন ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে, বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তেমনই খাচ্ছে। সুতরাং প্রাথমিক যে 3টি বস্তু আমাদের মানুষের দরকার জীবন ধারণের জন্যে, সেই 3টিই কিন্তু প্রথম থেকেই মোটামুটি প্রয়োজন ছিল। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তো 3টে মেইন জিনিস। তার মধ্যে প্রাথমিক প্রয়োজন ছিল খাদ্যের, অবশ্যই। এখন আমরা বিজ্ঞানের দৌলতে বুঝতে পারি যে শরীরে খাবার না পড়লে কোষগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকে এবং একদিন মরেও যায়। কয়েক হাজার বছর আগে এর উপরই একটা এক্সপেরিমেন্ট করার জন্যে মুনি উদ্দালক আরুণী, ভাবুন তখনকার সময় এক্সপেরিমেন্ট করছে মানুষ খাবার না পেলে কি হয়। এবং কে করছেন? মুনি উদ্দালক আরুণী, বিখ্যাত মুনি, যার ছেলে হচ্ছে শ্বেতকেতু। ছেলে শ্বেতকেতুকেই গিনিপিগ করেছেন, তাকেই বেছে নিয়েছেন। ছেলের উপরে পরীক্ষা হবে। পরীক্ষাটা কি ছিল? অন্ন অর্থাৎ খাদ্য গ্রহণ না করলে মানুষ বেঁচে থাকতে পারে কিনা এবং তার মন এবং স্মৃতি সেগুলো কাজ করে কিনা। ছান্দোগ্য উপনিষদের 6ষ্ঠ পর্বে সেই অসাধারণ শ্লোকটি আছে। উদ্দালক তার ছেলেকে 15 দিন ধরে খেতে না দিয়ে শুধু জল খাইয়ে গেছেন। সহ পঞ্চদশ অহানি ন অসা অথ স ইনম উপসাসাদ কিম ব্রবিমি ভো। অর্থাৎ বাংলা করলে দাঁড়াচ্ছে, সে অর্থাৎ শ্বেতকেতুর কথা বলছে। শ্বেতকেতু কিন্তু 15 দিন কিছু না খেয়ে বাবার কাছে অর্থাৎ উদ্দালকের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কিম ব্রবিমি ভো। ভো মানে ওহে বা স্যার, আমরা যাকে সম্মান দিয়ে বলি, সংস্কৃতে ভো বলা হয়। জিজ্ঞাসা করলেন, আমি বাবাকেই বলছেন, সেখানে প্রভু বা পিতা এভাবে ধরে নিতে হবে, পিতাই বলবো, আমি কি আবৃত্তি করব? তখন পিতা উদ্দালক বলছেন, তুমি এক কাজ করো, ঋক সাম যজুর্বেদ থেকে পাঠ করো তো। 15 দিন খায়নি কিন্তু ছেলে, শুধু জল। শ্বেতকেতু তখন বললেন, না ভুই মা প্রতিভান্তি ভো ইতি। না ভুই মা, পিতা আমি তো এগুলো কিছু মনে করতে পারছি না। উদ্দালক আরুণী একটা এক্সপেরিমেন্ট করে দেখলেন ছেলের উপরে, যে শুধু জল খাইয়ে অন্ন না দিলে তার স্মৃতি কাজ করে না, মনও কাজ করে না। অর্থাৎ অন্ন বা খাদ্যের সঙ্গে জীবনের সম্পর্কটা এতটা ওতপ্রোত। আমরা আজকে প্রাচীনকালে খাদ্য পানীয় এইগুলো নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি। তাই ওখান থেকে আমি একটু শোনালাম যে আজকালকার এক্সপেরিমেন্ট
কত আগে করে রাখা আছে। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, কারণ এখনো আমরা বেশ কিছু খাবার-দাবার সেই নামেই খেয়ে যাচ্ছি এবং তৈরি করার পদ্ধতিও কিন্তু মোটামুটি একই রকম। আগে থেকেই কিন্তু বলে দিচ্ছি, খাবার যেটা সেটা খাবারই। সেটা আমিষ হতে পারে, নিরামিষও হতে পারে। আমি আপনাদের অনুরোধ করব একটু খোলা মন নিয়ে বসতে। কারণ অনেকেরই খাবার-দাবার নিয়ে অনেক ধরনের ছুতমার্গ আছে। আমি সেই জায়গা থেকে কিন্তু আগে থেকে আপনাদের বলে দিচ্ছি যে যদি মানে মনে করেন যে এটা আমি নিতে পারব না, তাহলে আমি অনুরোধ করব না দেখুন। কারণ অনেকে আমিষ খাবার পছন্দ করেন না। এখানে খাবার আমি শুরু থেকেই বলতে শুরু করেছি, মানে একদম প্রাচীনকাল থেকে। সেখানে খাবারে কিন্তু এরকম ভাগ ছিল না। খাবার সেটা খাবার। সেটা করলে কিন্তু আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না। মনটাকে পরিষ্কার করে উদার হয়ে বসুন। তাহলে জিনিসটা জানতে আপনার ভালো লাগবে। আমি যে সময়ের কথা বলছি, সেই সময় খাবার কিন্তু দু ধরনেরই ছিল। খ্রিস্টের জন্মে প্রায় ধরুন ২০০০ বছর আগের কথা বলছি। খ্রিস্টের জন্মের ২০০০ বছর আগে। আর খ্রিস্টের জন্মে প্রায় ধরুন ১২০০-১৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে প্রায় ৩০০০ বছরের খাবার-দাবার নিয়ে এখন আমরা আলোচনা করব। খাবার-দাবারের জন্য একটা বিরাট সময় ৩০০০ বছর। সেখান থেকে এতটা তো বলতে পারবো না। সংক্ষেপে ছোট করে, অল্প করে আপনাদের ধারণা দেব। আর তার জন্য এই ভিডিওটি করছি। একটা কথা নিশ্চয়ই মানবেন, এই যে হাজার বছর ধরে একেবারে প্রাক-বৈদিক, বৈদিক, পরবর্তী সময়, এই সময়গুলোতে সকলেই ঋষি, মুনি, পুরোহিত বা ব্রাহ্মণ ছিলেন তা কিন্তু নয়। হাজার সাধারণ মানুষও ছিলেন এবং তাদের সংখ্যাটাই সবথেকে বেশি। আমার আজকের কথাবার্তা যা বলবো খাদ্য-খাবার নিয়ে, এই সাধারণ মানুষদের খাদ্য-খাবার নিয়েই বলছি। সুতরাং ধরে নেবেন না যে আমি কোনো খাবারের কথা বললে সেটা আমি বিশেষ বর্ণের মানুষের জন্য বলছি, তা নয়। আমি সাধারণ মানুষের খাবারের কথা বলছি। আমি সকলকে অনুরোধ করব আরো একবার খোলা মন নিয়ে দেখুন এবং বিবেচনা করুন। প্রায় ৩০০০ বছরের খাদ্যের ইতিহাস, এরকম অন্তত ৫০টা ভিডিও করলেও শেষ হবে না। আমি আবারও বলছি, শুধু আপনাদের একটা হালকা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি। প্রাগৈতিহাসিক সভ্যতার মানুষেরা যে খাদ্য বা পানীয় গ্রহণ করতেন সেটা প্রায় পশুদের মতো। প্রায় কেন বলবো, পশুদের মতোই। তারাও যা খেত, পান করত, সেভাবেই মানুষও কিন্তু খেত এবং পান করত। কিন্তু আস্তে মানুষ প্রকৃতিকে প্রথম চিনতে শুরু করলো এবং তাদের বুদ্ধিমত্তার সাহায্যে পশুদের থেকে নিজেদের আলাদা করতে পারলো খুব তাড়াতাড়ি, খুব সময় লাগেনি কিন্তু, এবং ভাবতেও পারলো যে আমরা আলাদা। যার ফলে একটু করে পশুদের দমন করা, পশুদের নিয়ন্ত্রণ করা তারা কিন্তু শিখে গেল। তাদের পছন্দের খাবারের মধ্যে বেশিরভাগই কিন্তু ছিল তখনকার সময় মূল জাতীয় খাবার। মূল, শেকড় বাকড়, পাতা, ফল, বিশেষ করে বাদাম, এটা খুব খেত। তবে এটা কিন্তু বেশি দিন নয়, অচিরেই তারা পাথর দিয়ে অস্ত্র তৈরি করতে শিখে গেল এবং অস্ত্র তৈরি করেই আস্তে কিন্তু পশু শিকার করতে তারা পটু হয়ে উঠল। কিন্তু তখন পর্যন্ত পশু পালন বা চাষবাস এগুলো করতে পারছে না। এটা আপনারা জানেন, অনেক পরে এগুলো শিখেছে। এই মানুষগুলোর সঙ্গে প্রোটো অস্ট্রালয়েডরা মিশে গেল। তারা কিন্তু ওই লকুটা বা লগুড়, এগুলো সব অস্ত্রের নাম, বা লাঠি বা মুগুরের মতো দেখতে এগুলো, এই লকুটা, লগুড়, এইগুলো দিয়ে মাটি খুঁড়তো। মাটি খুঁড়তেও শিখে গেছে। হয়তো প্রকৃতিই তাদের শিখিয়ে দিয়েছে।
সেই মাটির মধ্যে গাছ বসিয়ে দিত। আর গাছ বসালে গাছ হয় স্বাভাবিকভাবেই। হয়তো খেয়াল বশেই করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন প্রাথমিকভাবে ধান চাষ হয়তো এখান থেকে শুরু হয়েছিল। হয়তো। কারণ এর পেছনে যুক্তিটা হচ্ছে তন্ডুল শব্দটা কিন্তু অস্ট্রিক শব্দ। তন্ডুল মানে চাল, আপনারা জানেন। তারপর এদের খাদ্য তালিকায় আস্তে, আস্তে এই তন্ডুলের পরে আসতে থাকলো কদলী, মানে যাকে আমরা বলি কলা, দাড়িমা মানে ডালিম, অলাবু, অলাবু হচ্ছে লাউ, জাম, নারিকেলা মানে নারকোল, কলিঙ্গ, কলিঙ্গ কথার অর্থ হচ্ছে তরমুজ। এগুলো সময় যত এগিয়ে গেল এদের কিন্তু খাদ্য পানীয়তেও একটা বৈপ্লবিক পরিবর্তন শুরু হতে থাকলো। এখন আমরা আজকের সময়ে, এই সময়ে আমরা যেমন খাদ্য খাবার নিয়ে খুব এক্সপেরিমেন্ট করি, আমার মনে হয় যে তখনকার সময়েও কিন্তু একটু এক্সপেরিমেন্ট করতে শুরু করেছিল এই সময়টা থেকে। কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাদ্য খাবার বদলে, বদলে যাচ্ছে এবং সেটা শুধু মানে এলাকা ভিত্তিক নয়, খুব কাছাকাছি এলাকাতেও বদলে, বদলে যাচ্ছে। মানুষের প্রগতির সঙ্গে, সঙ্গে খাদ্য পানীয় চলতে শুরু করে। মানুষও চলে, খাদ্য পানীয়ও কিন্তু চলতে মানে কি চলতে শুরু করা মানে হাতে পায়ে হাঁটছে না। মানে ইভলিউশন হচ্ছে, বিবর্তন হয়। এটা ভাবলে হবে না যে একই খাবার মানুষেরা চিরকাল ওই সময়টায় খেয়েই চলেছে, খেয়েই চলেছে, তা নয়। তারাও কিন্তু বদলাচ্ছে খাবার। এই বদলে যাওয়া খাদ্যের মধ্যেই কিন্তু চলে এলো কুর, কুর মানে ভাত, কালি, কালি মানে পায়েস বা ফেনা ভাত। ফেনা ভাতকে বলে কলি। বাত্ত, বাত্ত বলে একটা খাবার শুরু হয়ে গেল। সেটা হচ্ছে যব ভেজে নেওয়া, যব ভাজা। এগুলো খুব চলতো। নতুন প্রস্তর যুগের কিছু জিনিসপত্র প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন, যা দিয়ে প্রমাণ করা যায় আমিষ খাবার তারা গ্রহণ করত। করত। বাল্লুর বা প্রমাণের মধ্যে আমি বলছি, প্রত্নতাত্ত্বিক যে প্রমাণ পাওয়া গেছে তার মধ্যে বাল্লুর, বাল্লুর মানে হচ্ছে শুটকি মাছ, সেটাও পাওয়া গেছে। বা তরাসা, তরাসা মানে হচ্ছে মাংস। এছাড়া সেই সময়ের মানুষ ইরা, হ্রস্বই বয়শূন্যরায় আকার, ইরা পিঙ্গলা ভাববেন না, ইরা বা মাসারা নামে দুটো মদিরা বা তরল নেশার বস্তু পান করত, মানে যাকে বলা হয় মদ। এই প্রত্নতাত্ত্বিকরা ঘটের মতো কিছু বাসন পেয়েছিলেন। তাঁরা মনে করছেন যে এর মধ্যে তালের রস রেখে তার থেকে গুড় তৈরি করত। বেশ বোঝা যাচ্ছে একটু একটু করে কিন্তু মাটির জিনিসপত্র মানে মাটির বাসনপত্র তৈরি করতেও তারা ইতিমধ্যে শিখে ফেলেছে। কারণ জল বা তোয়, তোয়া মানে হচ্ছে জল। এই তোয়া রাখার বড়, বড় পাত্র পাওয়া গেছে। জল ওর মধ্যে রিজার্ভ রাখা হতো এবং শস্য রাখার জন্য বড়, বড় পাত্র পাওয়া গেছে। বিভিন্ন ধরনের শস্য। সে ধান হতে পারে বা অন্যান্য ধরনের যেসব যব এগুলো তো হতো, সেগুলো রাখার জন্য বড়, বড় পাত্র কিন্তু পাওয়া গেছে। এখন ফল সবজির মধ্যে বেশিরভাগ যেটা খেতে শুরু করলো সেটা হচ্ছে পানাসা। পানাসা মানে হচ্ছে কাঁঠাল। পুন্ডরিক, পুন্ডরিক জানেন আমরা ওই বিষ্ণুকে আমরা পুজোর সময় বলি না পুন্ডরিকাক্ষ, হ্যাঁ, ওং পুন্ডরিকাক্ষ বলি তো, মানে পুন্ডরিক অক্ষ যাহার, অক্ষ মানে চোখ, পুন্ডরিক মানে হচ্ছে পদ্মফুল। সে পুন্ডরিক মানে আমরা এই শালুক খাই না, মানে অনেকেই খান, শালুক যেটা পুন্ডরিক হিসেবে তখন কিন্তু খেত। পাটল, পাটল মানে এক ধরনের শশা। তুন্ডি, তুন্ডি হচ্ছে কুমড়ো। মুলালি, মুলালি সম্ভবত মূলা জাতীয় এক ধরনের শেকড়। মূলা তো শিকড়, এটা তো মানতে হবে। আলু, পেঁয়াজ, রসুন এগুলো সবই কিন্তু শেকড়।
মূলও কিন্তু শেকড়। কারণ আমরা যাকে মূলো বলছি সেটা হতে পারে। আমার মনে হয় এটা হলে সবথেকে বেশি উপযুক্ত হবে সম্ভবত। এছাড়া তিল, তুলসী, সুপুরির ব্যবহারও ছিল। তারও প্রমাণ পাওয়া গেছে। এই শুরুটা এইটুকু বললাম, একদম প্রস্তর যুগের পর মানুষ কতটা ডেভেলপ করেছে। সেই সময় তারা কি খাচ্ছে। এবারে চলে আসছি হরপ্পা মহেঞ্জোদারোতে। হরপ্পা মহেঞ্জোদারোতে খাদ্যশস্য যেমন পাওয়া গেছে আপনারা জানেন, তেমনি কিন্তু প্রচুর তৈজসপত্র, মানে থালা বাসন, জলের পাত্র, মাটির তৈরি, তামা, ব্রোঞ্জ, সেগুলোর ব্যবহারও দেখা গেছে। বৈদিক সময়ে যখন আমরা এলাম, এরপরে আমরা দেখতে পেলাম তৈত্তিরীয় উপনিষদে। সেখানে কি বলছে? সেখানে বলছে অন্নাদ বৈ প্রজাঃ প্রজায়ন্তে ইয়াকাশ্চ পৃথিবীম শ্রেতা অথে অন্যেনৈব জীবন্তি। মানে কি? অর্থাৎ অন্ন বা খাদ্য থেকে সমস্ত জীবের সৃষ্টি। যত রকমের জীব এই পৃথিবীতে আমরা দেখি, একমাত্র অন্নেই তারা বাঁচে। অন্ন মানে শুধু খাবার নয়। অন্ন মানে উপনিষদে একে বলছে জীবনী শক্তির ধারক। ছান্দোগ্য উপনিষদে বলছে অন্নম ভব বলাদ ভুয়। অন্নম ভব বলাদ ভুয়। অর্থাৎ অন্ন থেকেই শক্তির সৃষ্টি হয়, বল পাই। ভাবুন, এটা একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। সেই অন্ন পরপর 10 দিন না খেলে সে কিন্তু আর বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকতে হয়তো বা পারে, কিন্তু অদ্রষ্টা, অশ্রোতা, অমন্তা, অবোদ্ধা, অকর্তাভিজ্ঞতা ভবতি। কথাটার মানে কি দাঁড়ালো? অদ্রষ্টা, অশ্রোতা, অমন্তা, অবোদ্ধা, অকর্তাভিজ্ঞতা ভবতি। অর্থাৎ অন্ন না খেলে সে হয়তো চোখে দেখতে পাবে না, অশ্রোতা কানে শুনতে পাবে না, অমন্তা চিন্তা করতে পারবে না, অবোদ্ধা বুঝতেই পারবে না, আর অকর্তাভিজ্ঞতা ভবতি কাজ করতে পারবে না। যা শিখবে কিচ্ছু ধরতে পারবে না। তাই অন্ন গ্রহণ করলেই এগুলো ঠিক মতো কাজ করবে। আর তাই অন্নম উপাস্য ইতি, অর্থাৎ কি বলছে আমাদের উপনিষদে? যে অন্নকে পুজো করো। দেখবেন এখনো অনেক মানুষ, অনেকেই খাবার আগে অন্নকে প্রণাম করে নেয়। বৈদিক যুগে অথর্ববেদ বলছে যব এবং ধান এই দুটো অসাধারণ সৃষ্টি ঈশ্বরের, যা দিয়ে পিঠে তৈরি হতো এবং ঘিয়ে চুবিয়ে সেটা খাওয়া হতো। যবের গুঁড়ো দিয়ে এই পিঠেকে বলা হয় অপুপা। অপুপা, এটা হচ্ছে যবের গুঁড়ো দিয়ে পিঠে। এই অপুপা শব্দটি অনেকবার শুনবেন, আমার মুখেও শুনবেন, বা এই ধরনের পড়াশুনো যদি কখনো করেন, অপুপা কথাটা পাবেন। এটাকে মিষ্টিতেও মিশিয়ে খাওয়া যায়। মিষ্টি বলতে কিন্তু তখনকার সময়ে, বৈদিক সময়ে মিষ্টি বলতে মধু, শুধু মধু। পরে আখও পাওয়া গেছে, পরে বলছি সেটা। মধুতে চুবিয়েও কিন্তু এই অপুপা খাওয়া যেত। কখনো আ যেমন চালকে পিটিয়ে চিঁড়ে বানায়, তেমনি যবকে পিটিয়েও চিঁড়ে বানানো হতো। এবং সেটা ঘিতে ভেজে দই দিয়ে, ভাবুন, যবের চিঁড়ে ঘিতে ভেজে দই দিয়ে, অথবা কখনো সোমরসে চুবিয়ে খাওয়া হতো। সোমরস এক ধরনের পানীয়, এটা নিয়েও বলবো আমি পরে, বেশি মানে আরো ভালো করে বলছি। ঋগ্বেদ বলছে ব্রীহিময় পুরোডাস ভবতি। পুরোডাস ভবতি। ব্রীহি মানে হচ্ছে ধান, আর পুরোডাস মানে হচ্ছে পক্কপিষ্ট পিণ্ডঃ। পক্কপিষ্ট পিণ্ডঃ মানে কি?
পিঠে, একদম বাংলা কথায় যাকে বলে পিঠে। তার মানে দাঁড়ালো কি, ব্রিহি হচ্ছে ধান, আর পুরোডাস মানে হচ্ছে পিঠে। মানে চালের গুঁড়ো থেকে তৈরি হতো এই পিঠে। যবেরও হতো, যবের আবার পায়েসও করা হতো। চালের পায়েসকে বলা হতো ওদনো। আবার ওদনো মানে কিন্তু ভাতও হয়। আপনি পাবেন, আমি আমিও বলবো অনেক সময় ওদনোর কথা। এই ভাতের সঙ্গে তখনকার সময় তিল, তিল বা ঘিও খাওয়া হতো। ঘিয়ের তো প্রচুর প্রচলন ছিল। শুধু চাল থেকে তৈরি পৃথুক, পৃথুক মানে হচ্ছে চিঁড়ে। এই চাল থেকে তৈরি পৃথুকও খাওয়া হতো। ক্রিসার, এই যে খাবারটা, এটা চাল, দুধ এবং তিল দিয়ে তৈরি হতো। ভাবুন, আমরা কিন্তু এখন কেমন লাগবে যে চাল, দুধের সঙ্গে তিল কি করে দেয়? তখন এরকম একটা পায়েসের মতো তৈরি হতো। মধ্যপ্রদেশের কোথাও, কোথাও খনন কার্যে চাল, গম, মাসকলাই, মসুর, অড়হর, ছোলা, মটর এবং কুলত্থ কলাই এগুলোও পাওয়া গেছে। সুতরাং বোঝা যাচ্ছে, পাওয়া যাচ্ছে মানে এর ব্যবহার ছিল, তাই না? এই সময় অন্যান্য খাদ্যের মধ্যে দুধ একটা প্রয়োজনীয় খাবার ছিল। দুধ। বৈদিক যুগে বা তার পরবর্তী সময়ে, মানে উপনিষদের সময় যদি বলি, আমি বেদের সময়ের পর কথা বলছি, গরম দুধের ব্যবহার খুব ছিল। ঋগ্বেদে মহিষের দুধ পর্যন্ত উল্লেখ আছে। এমনকি ছাগলের দুধও কেউ, কেউ খেত। খেত। শুধু দুধ খেয়ে বহু লোক বেঁচে থাকত। শুধু দুধ খেত। তাদের একটা নাম ছিল। তাদের বলা হতো পয়ব্রত। আবার এই দুধের মধ্যে পলাশ গাছের ছাল, যাকে বলা হয় কুবালা, এই কুবালা দিয়ে দই বানানো হতো। আবার দুধ মন্থন করে মাখন বানানো, এটা তো জানেনই। দুধ মন্থন করে মাখন আমরা নন্দ ও নন্দের বাড়িতে, হ্যাঁ? যশোদা দুধ মন্থন করে কত মাখন খাইয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে, আমরা দেখেছি। মানে পড়েছি। তো এই মাখন বানানো হতো। পৃথজাস্য, পৃথজাস্য মানে ঘোল, ঘোলও বানানো হতো। শুধু নামগুলো বলে যাচ্ছি, তখন এই নামে ছিল। দধন্যত, দধন্যত মানে চিজ। আপনারা ভাবেন চিজ এখনকার খাবার? তখনকার সময় চিজ বানাতো, দধন্যত বলতো। আর মাখন জ্বালিয়ে ঘি, এ তো ঘরে, ঘরে বানাতো। আর তাই দিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হতো। আর সেই সময় কিন্তু ঘি খেত বয়স্ক লোকেরা। বাচ্চাদের দেওয়া হতো না। বয়স্ক লোকেরা ঘি খেত আর বাচ্চারা খেত মাখন। মাখনটা বাচ্চারা খেত। আমিষ খাদ্যের প্রচলনও কিন্তু বেদের সময় ছিল। আমি আবারও বলছি, সাধারণ মানুষ বেদের সময়ে অনেক ছিলেন। উপনিষদের সময় মাংসের সঙ্গে ভাতের মিশ্রণ একটা উপাদেয় খাদ্য ছিল। ভাবুন, বৃহদারণ্যক উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ৪র্থ ভাগের ১৮ নম্বর শ্লোকটা দেখুন। কি বলছে এখানে? অথ ইয়ে ইচ্ছেত পুত্র মে পণ্ডিত বিগীত। অর্থাৎ কোন দম্পতি, স্বামী স্ত্রী, যদি চান এমন পুত্র জন্ম নিক যে খুব নামকরা পণ্ডিত হবে, তাহলে তাকে মাংস দিয়ে রান্না ঘি ভাত খেতে হবে। মাংসৌদনম পাচৈত্যা সর্পিসমন্তম অস্নিয়াতাম। সর্পিস মানে হচ্ছে ঘি। সর্পিস মানে ঘি। মাংসৌদনম মানে মাংস, মাংস মানে হচ্ছে মাংস। তার সঙ্গে ওই যে বলেছিলাম ওদনম, ওদন মানেও ভাত।
অর্থাৎ ঘি দিয়ে মাংস রান্না করে মানে ঘি, ভাত, মাংস একসঙ্গে রান্না করে যদি খাওয়ানো যায় তাহলে তার সন্তান কেমন হবে? বলছে এর পরের লাইনটায়, তাহলে ঈশ্বরের ইচ্ছেতে তাদের ষাঁড়ের মতো শক্তিশালী পুত্র জন্মাবে। অর্থাৎ শক্তিশালী পুত্র জন্মাবে। বৃহদারণ্যক উপনিষদে বলেছে। একটা খেয়াল করার বিষয় কিন্তু দেখতে হবে এখানে। আমরা যাকে এখন বিরিয়ানি বলি, সেটা তো আসলে মাংস ভাত। এটা কিন্তু আমাদের আগেও ছিল। পলান্ন বলা হতো। পলান্ন বলা হতো। সেটাও পল মানেও মাংস। এখন এই বিরিয়ানির কি এই যে আমরা যেটা বললাম, এটা কি আদি সংস্করণ এখানেই ছিল? যদিও বিরিয়ানি সৃষ্টিতত্ত্ব নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। সেখানে আ আমি এই তর্কে যেতে চাই না। কেউ বলেন পারস্য থেকে এসেছে, মানে ইরান থেকে। কেউ আরব বণিকদের হাত ধরে আমাদের দক্ষিণ ভারতের বন্দর থেকে ঢুকে পড়েছে আমাদের দেশে, এটা বলছেন। কেউ বলছেন মোগলরা এনেছে, কেউ বলছেন ভারতীয়রাই করেছে। নানান রকম মতভেদ আছে। এই বিতর্কে আমি যাব না। যদি কখনো বিরিয়ানি নিয়ে বলি তখন নিশ্চয়ই আরো ডিটেইলস এ বলব। কিন্তু জিনিসটা তো মাংস মিশ্রিত ভাত। এখন এই সময়ে সেখানে অনেক মসলা-টসলা দেওয়া হয়, ব্যবহার করা হয়। তখন কিন্তু এগুলো ছিল না। তাই ব্যবহার হতো না মসলা-টসলা। কিন্তু মাংস মিশ্রিত যে ভাত, সেটা বৃহদারণ্যক উপনিষদের সময়ে প্রচলিত ছিল। এটাই কি তাহলে বিরিয়ানির প্রাইমারি কনসেপ্ট ছিল? জানি না। এটা আপনাদের চিন্তার খোরাক দিলাম। আপনারা ভাবুন। আমি এতক্ষণ মাংসের পদ বললাম। এর পাশাপাশি নিরামিষাশী, নিরামিষাশী মানুষের সংখ্যাও কিন্তু কম ছিল না। প্রচুর। তবে বেশিরভাগ মানুষ পছন্দ করতেন যেটা, সেটা আমিষ। এবার মিষ্ট দ্রব্যের কথায় একটু আসি। দেখুন মধু দিয়েই মেইন মিষ্টির কাজটা হতো। এখন মধু ২ ধরনের ছিল। আরঙ্গারা এবং সারাঘা। আরঙ্গারা এবং সারাঘা মানে হচ্ছে বড় মৌমাছির মধু আর ছোট মৌমাছির মধু। তবে বেশিরভাগ লোক কিন্তু এই ছোট মৌমাছির মধু যেটা সারাঘা, এটা খেতে ভালোবাসত। হয়তো মিষ্টি বেশি। আমি অপুপার কথা বলেছিলাম। অপুমা মানে এক ধরনের পিঠে। সেটা ঘিয়ে ভেজে, হ্যাঁ? এটা যবেরও হতে পারে। এটার সঙ্গে এই সারাঘা মধু মিশিয়ে খাওয়া হতো এবং এটা প্রচুর প্রচলন ছিল। প্রচুর। তবে ঋক অথবা অথর্ব দুটো বেদেই কিন্তু মিষ্টি হিসেবে ইক্ষু বা আখ চিবানো বা তার থেকে রস বার করে গুড় বানিয়ে মিষ্টদ্রব্য বানাতে আমরা দেখতে পাই ঋক এবং অথর্ববেদ দুটোতেই। মানে ইক্ষু ব্যবহার করা হতো। লবণ এবং মসলার ব্যবহার কিন্তু কেমন ছিল তখন, সেটা কিন্তু একটু ভাবার আছে। যদিও লবণের ব্যবহার ঋগ্বেদে নেই। নেই। পরবর্তীকালে উপনিষদের সময় থেকে খাবার-দাবারে প্রচুর পরিমাণে সৈন্ধব লবণের ব্যবহার দেখা যায়। এই নামটা আপনারা শুনে থাকবেন, সৈন্ধব বলে। দেখুন সিন্ধু নদীর দেশে জন্মানো যেকোনো জিনিসকেই সৈন্ধব বলে। সিন্ধু নদীর দেশে যা জন্মায় তাকেই সৈন্ধব বলে। সিন্ধু নদী দেশ সমীপে ভব। মহাভারতের রাজা জয়দ্রথকেও সৈন্ধব বলা হয়। মানে রাজাকেও বলা হয় সৈন্ধব রাজা। মানে উনি যেহেতু সিন্ধু দেশের রাজা, তাই জয়দ্রথকেও সৈন্ধব বলা হয়। এখানে কিন্তু সৈন্ধব মানে হচ্ছে রক সল্ট। অনেকে কর্কচ বলেন, বলতে পারেন। আমরা সৈন্ধব বলছি। বাজা, বাজা মানে হচ্ছে সর্ষে, যাকে সংস্কৃতে বলে সরসপ। এটার ব্যবহার ছিল। জাম্বিলা, এক ধরনের লেবু যাকে জাম্বির বলে, জাম্বুরা বলে। এই লেবুর ব্যবহার ছিল, মানে খেত। হলুদ, লম্বা, লম্বা লঙ্কা হতো, সেগুলো খেত। এগুলো কিন্তু সবই বুনো লঙ্কা। তবে তেলের মধ্যে মূলত তিল এবং পরে
সর্ষের তেল খেতে শিখে গেছে। কিন্তু আর্যদের খাবারে কখনো তেলের ব্যবহার ছিল না। আর্যরা কখনো তেল খেতেন না। সবসময় ঘি। আর্যদের সব খাবারে ঘি ব্যবহার করত। ঘিয়ে ভাজত। তারা ফলও কম খেত না। ফলের মধ্যে বিভিন্ন ধরনের ফল, তখন তো আর ফলের চাষ হতো না। ফল যা পাওয়া যেত প্রকৃতিতে। তার মধ্যে জুজুবি। জুজুবি হচ্ছে যেটাকে আমরা বলি কুল। কুল বলে, কখনো কোথাও, কোথাও বড়ই বলে। এই জুজুবি খাওয়া হতো। বিল্ল মানে বেল। এটা আপনারা সবাই জানেন। খরজুর, খেজুর, আমলকা। আমলকা মানে হচ্ছে আমলকি। আমলা বলে যাকে। তবে আমের উল্লেখ আমরা পাচ্ছি শতপথ ব্রাহ্মণ থেকে। উর্বারুক, শশা, সেটা খেত। শালুক, আমি কিছুক্ষণ আগে শুরুতে বলেছিলাম, শালুক খেত। অলাবু মানে লাউ। আরো এরকম বেশ কয়েকটা আছে। পানীয় তারা নানান ধরনের পান করতেন। প্রথমত খেতেন সোমরস। এটা বানানোর একটা বিরাট শাস্ত্রীয় প্রথা ছিল। নিয়ম মেনে এটাকে করতে হতো। সোমরস কিন্তু ইচ্ছে হলো বানিয়ে ফেললাম তা হবে না। এর শাস্ত্রীয় প্রথা আছে। এবং সেই প্রথা মেনেই সোমরস বানাতে হতো। মাটির জালা বা কাঠের পাত্রে সেই সোমরস রেখে দেওয়া হতো। এর সঙ্গে ভাবুন, সোমরসের সঙ্গে কখনো, কখনো দুধ, কখনো, কখনো ঘি অথবা কখনো, কখনো দইও মিশিয়ে খাওয়া হতো। কারণ সোমরস অত্যন্ত মিষ্টি ছিল। সুস্বাদু এবং মিষ্টি খেতে। আর খেলে পরেই শরীরে প্রাণশক্তি আসতো এবং সাহস বাড়ত। দুটোই, প্রাণশক্তি এবং সাহস। স্বর্গীয় অমৃত বলা হতো এই সোমরসকে। এছাড়াও বেশ কয়েকটি পানীয় ছিল। তার মধ্যে সুরা। সুরা শব্দটা শুনেছেন? এটা কিন্তু খুব মারাত্মক ইনটক্সিকেটিং, মানে সুরা যাকে বলা হতো। ভয়ঙ্কর নেশা হতো। মানে সোমরসের সঙ্গে সুরার কোনো মানে তুলনাই হয় না। সুরা মানে ভয়ঙ্কর। চাল অথবা যব পচিয়ে এই সুরা বানানো হতো। সোমরসের একটা আভিজাত্য ছিল। সেটা সবাই খেত না। সুরাকে একটু নিচু চোখে দেখা হতো। কারণ সুরা খেলেই এই ঝগড়া, গন্ডগোল, মারামারি এগুলো প্রায়ই লেগে যেত। তখনকার সময়েও। তখনকার সময়েও এগুলো কিন্তু হতো সুরা খেলে। তবে ঋক থেকে অথর্ববেদের সময়ে যখন আমরা এলাম, তখন কিন্তু সুরা আর ওই জায়গায় নেই। সুরা কিন্তু ততদিনে জাতে উঠে গেছে। ঐতরীয় ব্রাহ্মণে একটু উল্লেখ করলে বুঝতে পারবেন সুরা কোথায় গেছে। ঐতরীয় ব্রাহ্মণে সুরার ভূয়সী প্রশংসা করা হয়েছে। এটা রাজার হাতে না থাকলে রাজাকে নাকি ক্ষত্রিয় বলেই মনে হয় না। আরো একটা পানীয় ছিল, তাকে বলা হতো পরিশ্রুত। এটাও ভয়ঙ্কর নেশা, ভয়ঙ্কর নেশা হতো। কোনো একটা ফুল বা কোনো এক ধরনের ঘাস, সেই ঘাস থেকে পচিয়ে তৈরি করা হতো। কিলালা, এটাও এক ধরনের নেশার বস্তু, তরল নেশা। এটা কোনো দানাশস্য পচিয়ে তৈরি করা হতো। এটা কিন্তু খেতে খুব মিষ্টি হতো। মাসারার কথা প্রথমে উল্লেখ করেছি। এটা যজুর্বেদে আছে। ভাত পচিয়ে মাসারা তৈরি হতো। এখান থেকে মহাকাব্য পুরাণের সময় এসে এই পানীয়গুলো বারুণী, মৌরেয়, কাদম্বরী আরো অনেক আছে। এরকম নাম আপনারা পাবেন পুরাণে, মহাকাব্যে। তবে বেশিরভাগ মানুষ কিন্তু পান করত যেটা, সেটা কিন্তু অবশ্যই জল। আমি পানীয় নিয়ে বলছি তখনকার সময়। জলকে অমৃত বলা হতো। সেটা নদীর হতে পারে, প্রাকৃতিক কুয়ো হতে পারে, ঝর্ণা হতে পারে। কখনো, কখনো বর্ষার জলও ধরে রাখা হতো এবং ভালোভাবে পান করা হতো। হ্যাঁ? আর রান্না করার যে পদ্ধতি, বিশেষ করে নিরামিষ রান্নাগুলো, প্রায় ১৬০ রকমের রান্নার পদ্ধতি আছে। আমি কটা বলব বলুন?
তাহলে বিরাট ভিডিও হয়ে যাবে। তার মধ্যে কয়েকটা বলবো। এই অপুপা, হ্যাঁ? চনকোদন, চিত্রান্না, পিবালিকা, কঞ্জিকা, দুগ্ধোদন, কাচ্চারা, এরকম অনেক আছে। ২-১ টা বলি। অপুপা এটা আগে বলেছি। এটা পিঠে। অনেকে ভাত বাদ দিয়ে এটাই বেশি করে খেত তখনকার সময়। চনকোদানো বা চনকোদন, চন চনক মানে হচ্ছে ছোলা, আর উদন মানে ভাত। মানে ছোলা দিয়ে রান্না ভাত। আমি জানি না সেটা কেমন লাগতো তখনকার দিনে। মানে সেটার মধ্যে আর কি দেওয়া হতো সেটাও জানি না। এতটা কিন্তু নেই। চড়ু, মানে চড়ু বলা হতো যেটাকে মার না গেলে ভাত যেটা সেটাকেও চড়ু বলা হতো। আবার ভাত করার সময় জলের বদলে যদি দুধ দিয়ে দেন, তাহলে যেটা তৈরি করা হয় আমরা যাকে পায়েস বলি, তার নামও কিন্তু চড়ু। চিত্রান্না বলে একটা খাবার পাওয়া যেত। সেটা নানা ধরনের চাল, যব, ভুট্টা, এর বিভিন্ন ধরনের তার সঙ্গে ডাল মেশানো হতো। তাহলে ওই চাল, যব, ভুট্টার সঙ্গে ডাল মিশিয়ে রান্না হতো। এটা কি অনেকটা আমাদের খিচুড়ির মতো নয়? পিবালিকা। পিবালিকা হচ্ছে এক ধরনের নোনতা ছোট, ছোট পিঠে, সেগুলো ঘিয়ে ভাজা। ভাবুন আমাদের বিস্কুটের মতো। ঘরের মধ্যে থাকতো, যে আসতো তাকে দিত। পিবালিকা। কঞ্জিকা। কঞ্জিকার আরেকটা নাম আছে ধান্যাম্ল। ধান্যাম্ল মানেও বুঝতে পারছেন, পরিষ্কার আমরা যাকে বলি পান্তা ভাত। মানে ধান এবং অম্ল, অম্ল মানে টক হয় পান্তা ভাত। হ্যাঁ? কঞ্জিকাও বলা হতো একে। দুগ্ধোদন। দুগ্ধোদন মানে সোজা কথা দুধ ভাত। কাচ্চারা। কাচ্চারা হচ্ছে শসার টুকরো ঘিতে ভাজা। শসার টুকরো ঘিতে ভাজা। আমি জানি না ওইভাবেই খেত কিনা নাকি এটা অন্য একটা কারোর সঙ্গে অন্য একটা খাবারের সঙ্গে খেত। খাজ্জাকা। খাজ্জাকা মানে হচ্ছে যব গুঁড়ো করে আটার মতো করে। আটার মতো তো এখনকার সময়ে যেরকম আটা ফাইন হয়, অত তো হতো না। কিছুটা গুঁড়ো করে মাখা হতো। তারপর ছোট, ছোট করে ঘিতে ভাজা হতো। এবং এটা মিষ্টিও হয় খেতে। আসলে আমার মনে হয় মানে এই খাবারটা শুনে আমাদের জিভে গজার মতো অনেকটা। হ্যাঁ? ঘিতে ভেজে নিয়ে তারপরে মিষ্টিতে ভিজিয়ে রাখতো। অনেকটা জিভে গজার মতো। মধুপর্ক বলে একটা খাবার। মধুপর্কটা আপনারা এখনো জানেন। পুজোতে লাগে। তখন এমনি খেত মধুপর্ক। হ্যাঁ? এটি তখনও দই, মধু, ঘি দিয়ে তৈরি করা হতো। এখনো সম্ভবত সেগুলো দিয়েই তৈরি করা হয়। মন্ডক বা মন্ডলিকা। মন্ডলিকা বা মন্ডক তৈরি হতো এই সামান্য দুধ, সামান্য লবণ দিয়ে চালের গুঁড়োর আটাটা মাখা হতো। মানে চালের গুঁড়োটা সামান্য লবণ এবং দুধ দিয়ে মাখা হতো। তারপরে আগুনে সেঁকে নেওয়া হতো। অনেকটা রুটি বা পাউরুটির মতো। মোদক, মোদক, লাড্ডু। চালের গুঁড়ো মেখে বলের মতো করে মিষ্টিতে ভিজিয়ে রাখা। এটা এক ধরনের লাড্ডু হতো। পরমান্ন হতো। পরমান্নর আবার একটা নিয়ম ছিল। মানে কোনটা কত দেবে সেটাও পর্যন্ত উল্লেখ আছে। পরমান্ন তৈরি হতো ৪ ভাগ জল। তার মধ্যে ১২ ভাগ দুধ দিতে হতো। ৪ ভাগ জলের মধ্যে ১২ ভাগ দুধ, ৬ ভাগ ঘি, ৩ ভাগ গুড়, এই দিয়ে এটা তৈরি করা হতো। তার মানে পায়েসই হচ্ছে আমাদের মতে, আমরা যা এগুলো দেখছি, গুড় দিয়ে তৈরি হতো। পুপালিকা, এটা পরিষ্কার আমরা যাকে বলি মালপোয়া। পুপালিকা, ছোট পিঠে চালের বা যবের গুঁড়ো দিয়ে বানানো, তারপর সেটা গুড়ে ভেজানো। এটা হচ্ছে পুপালিকা। আমিষ রান্নাও কিন্তু এই নিরামিষের মতো বহু রকমের ছিল। তার মধ্যে অঙ্গারপক্কম মাংসম, কথাটা শুনেই কিন্তু আপনি একটু অর্থ করলেই বুঝতে পারবেন। এটা একেবারে
কাঠের আগুনে সেঁকা মাংস, আমরা যাকে বলি কাবাব। তখনকার বলতো অঙ্গারপক্কম মাংসম, ভর্জিত মাংসম। ভর্জিত মানে ভাজা, ঘিতে অথবা তেলে মাংস ভাজা। ডাকালো ভূমিকা, অর্থাৎ মাংসের স্যুপ। আমরা এখন স্যুপ খাই না, সেই সময় হাজার হাজার বছর আগেও স্যুপ খেত। আবারও বলি, এটা কিন্তু সাধারণ মানুষেরা খেত। এবারে বলি, এত কিছু রান্না সেটা কিসে হতো? অর্থাৎ থালা বাসন। যজুর্বেদ থেকে স্থালি এই নামে দেখবেন একটা পাত্রের ব্যবহার দেখতে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় দেখবেন স্থালি। স্থালি মানে হচ্ছে পরিষ্কার কথা থালি, যাকে থালা বলে। অমর সিং এর অমর কোষ যেটা ডিকশনারি, তাতে পিথারা এবং উখা, পিথারা এবং উখা দুটোরই উল্লেখ আছে, অর্থাৎ রান্নার বাসন। এতে গরম ভাত খাওয়া হতো এবং এর পাশগুলো, এই উখা এবং পিথারা পাশগুলো একটু উঁচু হতো, এর মধ্যে গরম ভাত খাওয়া হতো, উঁচু হতো, আমরা যাকে বলি কাঁদা, কাঁদা উঁচু বলি না। ধনীরা কিন্তু খেত পাথর অথবা সোনা অথবা রূপোর বাসনে, তারা এগুলো ব্যবহার করতেন। তবে বেশিরভাগ মানুষ কিন্তু মাটির পাত্র ব্যবহার করত, মাটির পাত্রেই খেত। এখন এত কিছু খাওয়ার পর একটু পান না খাওয়ালে ভোজন কি আর সম্পূর্ণ হয়? তাম্বুল বা গুয়াকা, অর্থাৎ পান এবং সুপুরি, পণ্ডিতেরা মনে করেন এটা এসেছে অস্ট্রিকদের কাছ থেকে। তার মধ্যে সুপুরিটা অনেকে আবার দ্রাবিড়দের কাছ থেকে এসেছে, এটাও মনে করছেন। তবে বেদে বা ব্রাহ্মণে অথবা সূত্রে, ব্রহ্মসূত্রের কথা বলছি, তাম্বুল বা পানের কিন্তু কোনো উল্লেখ নেই, কোনো উল্লেখ নেই। এমনকি রামায়ণ, মহাভারত, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য চরিতেও পানকে কিন্তু আমরা সেভাবে দেখি না। এটা কিন্তু পণ্ডিতেরা বলছেন, তাদের কথাই আমি উল্লেখ করছি। অর্থাৎ বৈদিক যুগে পান সুপারি খেত না, অন্তত এখনো পর্যন্ত জানা যায়নি। ডক্টর KAN শাস্ত্রী তার মতে পান সুপারি চুন সম্ভবত খ্রিস্টের জন্মের 200 বছর আগে থেকে এসেছে, তার আগে নয়। তার মতে অন্যরকমও হতে পারে। তিনি কেন বলছেন? কারণ কিছু কিছু বৌদ্ধ এবং জৈন পরম্পরার লেখায় এই পান, চুন, সুপুরি এর উল্লেখ আছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে পান পাতার কথা নেই। অদ্ভুত ব্যাপার কিন্তু। পান পাতার কথা নেই, কিন্তু সুপুরির কথা আছে। তবে চরক সংহিতায় পানের সঙ্গে লবঙ্গ, সুপুরি, কর্পূর, দারুচিনি, এই যে এতগুলো বললাম, এই সব দিয়ে পান বানানোর কথা আছে, খাওয়ার কথাও আছে। গুপ্ত যুগে এসে পান সুপুরির প্রচারটা এবং প্রসারটা বেশি হয়েছিল। আল বেরুনির লেখাতে পানের উল্লেখ রয়েছে। এমনও জানা গেছে, আমাদের খুবই পরিচিত একটি মানুষ, যদিও তিনি চৈনিক, মানে চীনের পর্যটক, হিউয়েন সাং। হিউয়েন সাং এর প্রতিদিন, মানে এটা জানা গেছে, প্রতিদিন তার 120টা করে পান লাগতো এবং 20খানা করে সুপুরি লাগতো। এত পান খেতেন তিনি। যাই হোক, আপনাদের আজকে একটু সেই সময়ের প্রাচীনকালের খাওয়া-দাওয়া করালাম। শেষে পানও কিন্তু দিলাম। কেমন লাগলো জানাবেন। আর একটা কথা বলি, যদি আ
দেখছেন, অনেকেই দেখছি। আমাকে লিখছেনও আপনারা। আরো লিখুন, শেয়ার করুন এবং আ একটা কথা বলতেই হয়, সাবস্ক্রাইব করুন। যাতে আমি আরো আপনাদের কাছে আসতে পারি এসব অজানা তথ্য, অজানা কথা নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে। আর কি আজ এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।